প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা আর কথামালা। আজকে আমরা জহির রায়হানের লেখা একটা ছোট গল্প পড়ে শোনাব। তার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। লোকটাকে দেখলেই গা জ্বালা করে রহমতের। গর্বে মাটিতে যেন পা পড়তে চায় না লোকটা। লম্বা সুঠাম দেহ, 1.5 হাত চওড়া বুক, মাংসলো হাত দুটো ইস্পাত কঠিন, বড় বড় চোখ দুটোতে সবসময় রক্ত যেন টকবক টকবক করে। গায়ের রংটা কালো কুচকুচে, চামড়াটা ঠিক কাকের পাখনার মতো মসৃণ আর তেলতেলে। গর্বে মাটিতে যেন পা পড়তে চায় না লোকটা। সকালে ভোরে ভোরে উঠে কাজে বেরিয়ে যায়, রাত 10টায় ঘরে ফেরে, হাতমুখ ধুয়ে ভাত খায়, তারপর নিজ হাতে তৈরি আমকাঠের ইজি চেয়ারটাকে দাওয়ায় টেনে এনে হাত পা ছড়িয়ে বসে 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 কিংস্টক সিগারেট ফোকে। লোকটাকে দেখলেই গা জ্বালা করে উঠে রহমতের। মনে মনে ঈর্ষা হয়, শুধু তার প্রতি নয়, তার গোটা পরিবারটাই ওর কাছে ঈর্ষার বস্তু। সেদিন রাতের ভাত খেয়ে বারান্দায় বসে বসে লোকটা যখন সিগারেট ফুঁকছিল, তখন জানালার ফাঁক দিয়ে সেদিকে তাকিয়ে রাগে গজগজ করছিল রহমত। স্ত্রী মেহেরুনকে ডেকে এনে দেখাচ্ছিল, দেখো দেখো শালার বাবুয়ানা দেখো, পায়ের উপর পা তুলে কেমন চুরুট টানছে, যেন নবাব সলিমুল্লার নাতি। আর কি ইস, দেমাক কত! মেহেরুন তার ঠোঁট মুখ বিকৃত করেছিল। দেমাকের আর জায়গা পায় না, এত দেমাক থাকবে না, থাকবে না। তারপর একটু থেমে আবার বলেছিল, বাসের ড্রাইভার, তার আবার এত দেমাক কেন? রহমত এর উত্তরে কিছু বলেনি, শুধু নীরবে দাঁতে দাঁত ঘষেছিল একটানা অনেকক্ষণ। মনে মনে লোকটার বংশ নিপাত করেছিল। লোকটাকে সবাই চেনে এ পাড়া। বাস ড্রাইভার রহিম শেখ। রহিম শেখ বাস চালায়, টাউন সার্ভিসের বাস। ওর কোনো ধরাবাধা বেতন নেই। দৈনিক যা টিকিট বিক্রি হয় তা থেকে পেট্রোল খরচ আর মালিককে কমিশন বাদ দিয়ে বাকি টাকাটা কন্ডাক্টর, সে আর যে ছোকরাটাকে নবাবপুর স্টেশন হাইকোর্ট বলে চিৎকার করবার জন্য রাখে, সে ভাগ করে নেয়। টাকা যে খুব পায় তা নয়, তবু সেই অল্প কয়টা টাকা কাপড়ের ব্যাগে পুরে যখন সে বাসায় ফেরে, তখন এক অদ্ভুত তৃপ্তিতে মন প্রাণ ভরে থাকে রহিম শেখের। কাজ তার গর্ব, কাজ করেই খায় সে, পরের কাছে হাত পাতে না, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে না, কিংবা তাদের ওই বাসের মালিকটার মতো পুঁজি খাটিয়ে বসে বসে মুনাফা লুটে না। কাজ করেই খায় সে, কাজ তার গর্ব। বাসায় বউ আছে তার, আমেনা। বাড়িতে অবসর সময় বেতের ডালা, বাস্কেট আর মাদুর তৈরি করে সে পরে স্বামীর হাতে বাজারে বিক্রি করতে পাঠায়। ছেলে মেয়েও কম নয়, 3 মেয়ে 2 ছেলে। বড় মেয়ে মুন্ডির বয়স এবার 14তে পড়ল। ওর পায়রা পোষার শখ। সেই বছর 3 আগে মেয়ের আবদার রাখতে গিয়ে বাজার থেকে একজোড়া খয়েরি রং এর পায়রা এনে দিয়েছিল রহিম শেখ। সেই একজোড়া বংশানুক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে এখন 12 জোড়ায় পৌঁছেছে। সারাদিন ওদের নিয়েই ব্যস্ত থাকে মুন্নি। ওদের ঘরগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়া, খাওয়ানো, নতুন বাচ্চাগুলোর দেখাশোনা করা, সকাল আর বিকেলে পায়রাগুলোকে একবার করে আকাশে উড়িয়ে দেয়া, সন্ধ্যাবেলা বাসায় ঢুকলে সযত্নে খোপের দরজাগুলো একে একে বন্ধ করে দেয়া। ওদের নিয়েই সারাদিন ব্যস্ত থাকে মুন্নি। কিন্তু পায়রাগুলো ওর বড় বজ্জাত। মাঝে মাঝে দল বেঁধে মেহেরুনের ঘরে ঢুকে ওর চাল ডাল খেয়ে ফেলে। দেখলে রেগে আগুন হয়ে যায় মেহেরুন। প্রথমে পায়রাগুলোকে গালি গালাজ করে, জমের হাতে দেয়া, তারপর উঁচু গলায় পায়রার মালিকের উপর আক্রমণ চালায়। সব শেষে গোটা পরিবারটার উপরই রাগে ফেটে পড়ে মেহেরুন। এটা রোজকার অভ্যেসে পরিণত হয়েছে। এই তো সেদিন ভর দুপুরে কি গালাগালিটাই না পারছিল সে। মুন্ডি তখন সবে গোসল সেরে ভেজা চুলগুলো রোদে শুকাচ্ছিল বসে বসে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, এই মেয়ের সামনে কথা বলছি, নইলে ভালো হবে না। কবুতরে চাল খেয়েছে তো আমরা কি করব? কি করব মানে, বেঁধে রাখতে পারো না? ওগুলো কি গরু ছাগল যে বেঁধে রাখব? বেঁধে না রাখতে পারলে পুষবার এত শখ কেন শুনি? অন্যের ঘরে ঢুকে যখন তখন চাল ডাল খেয়ে ফেলে নষ্ট করে। বলি, চাল ডালগুলো কিনতে কি পয়সা লাগে না, না মাগনাই পাই? এরপর আরও কিছুক্ষণ উভয়ের তরফ থেকে তর্ক বিতর্ক চলেছিল। সব শেষে খোদাকে সাক্ষী রেখে মেহেরুন প্রতিজ্ঞা করেছিল, দেখ মুন্নি, এবার যদি তোর কবুতর আমার চাল ডাল খায়, তাহলে সেই কবুতরের জান আমি রাখব না। মুন্ডি ঠোঁট উল্টিয়ে বলেছিল, ইস, এত সস্তা না। কিন্তু মেহেরুনের কাছে ব্যাপারটা খুব যে সস্তা তা বিকেলেই টের পেয়েছিল মুন্নি। সাদা কালো রং মেশানো পায়রা জোড়া বাসায় ফেরেনি। এদিক ওদিক তালাশ করল মুন্নি। আমেনাও নিজের কাজ ফেলে রেখে মেয়ের সাথে তালাশে নামল। অন্ধকার ঘন হয়ে এলো, তবু পায়রা জোড়ার কোনো খোঁজ পাওয়া গেল না। কেমন যেন সন্দেহ হচ্ছিল মুন্নির। মেহেরুনের ঘরের চারপাশে সতর্কভাবে বার কয়েক ঘোরাফেরা করল সে। জানালা দিয়ে উকি মেরে দেখল, কিন্তু ঘরের ভেতর জমাট অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। রাতে রহিম শেখ বাসায় ফিরলে আমেনা সবকিছু খুলে বলল তাকে। মুন্ডি তখন পায়রা শোকে বসে বসে কাঁদছিল দাওয়ায়। সবকিছু শুনে মেয়ের দিকে এক পলক তাকাল রহিম শেখ। রাগে 6 ফুট লম্বা দেহটা তার থরথর কেঁপে উঠল।
অন্ধকার দাওয়ায় দাঁড়িয়ে গালি-গালাজ যা কিছু জীবনের সঞ্চয় সব উজাড় করে দিল সে রহমত আর মেহেরুনের উদ্দেশ্যে। পরে রাগটা একটু কমে এলে শ্বাস টেনে টেনে বলল, হারাম খেতে খেতে এদের হারাম খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। শক্ত সমর্থ জোয়ান মানুষ কাজকর্ম একটা কিছু করে খাবে না, তো চুরি চামারি করে মানুষকে ধোকা দিয়ে খায়। শালা যাবি সব জাহান্নামে। হয়েছে যাক, তুমি এসো, মেয়েকে নিয়ে এখন ভাত খাও। আমেনা স্বামীকে একপাশে টেনে নিয়ে গেল। অনেক রাতে জানালা আর কপাট বন্ধ করা পাকের ঘরটায় বসে কবুতরের ঝোল দিয়ে মজা করে ভাত খেয়েছিল সেদিন রহমত আর মেহেরুন। একমুখ ভাত চিবুতে চিবুতে মেহেরুন বলেছিল, যা করেছি ঠিক করেছি, কি বলো? হ্যাঁ ঠিক। রহমত সায় দিয়েছিল। বেটা বাসের ড্রাইভার বলে কিনা আমরা হারাম খাই। শালা, তুমি যেমন ড্রাইভারি করে রোজগার করো, আমিও তেমন মানুষের হাত দেখে পয়সা কামাই। তোমারটা যদি হালাল হয় আমারটা হারাম হতে যাবে কেন? ঠিকই তো। মেহেরুন সমর্থন জানিয়েছিল তাকে। আর লোকটার দেমাগ দেখো না, কালকে দাওয়ায় দাঁড়িয়ে মেয়েকে বলছিল, ভিক্ষে করা পয়সা নয় আমা, গায়ে খেটে রোজগার করি, একটা ফুটো পয়সারও আমার দাম আছে। শালা, দেমাকে মাটিতে পা পড়ে না। রহমত মুখ বিকৃত করেছিল। কথায় কথা বেড়েছিল। আলাপ চলেছিল অনেকক্ষণ, মাঝখানে অনেকগুলো দিন। দুটি পরিবারের জীবন এমনি করেই এগুচ্ছিল। হঠাৎ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনা ঘটল রহিম শেখের জীবনে। প্রথম দুর্ঘটনা। এর আগে পরপর কটা দিন একটানা ধর্মঘট করেছিল ওরা। কমিশন কমানোর দাবিতে ধর্মঘট। আর ধর্মঘট শেষ হবার দিন চারেক পর সকালে আর 8 দিনের মতো বাস নিয়ে বেরিয়েছিল রহিম শেখ। লম্বা সুঠাম দেহ, মাংসর হাত দুটো ইস্পাত কঠিন, বড় বড় চোখ দুটো রক্ত জবার মতো লাল। বাসটা ঠিকই চালাচ্ছিল রহিম শেখ, কিন্তু হঠাৎ সামনের ট্রাককে পাশ কাটাতে যেতেই তীব্রবেগে বাসটা গিয়ে ধাক্কা খেল রাস্তার পাশের একটা ল্যাম্প পোস্টের সাথে। পরক্ষণেই সামনের কাচ ভাঙ্গার ঝনঝন শব্দ। দুহাতে চোখ দুটো চেপে ধরে আর্তনাদ করে উঠল রহিম শেখ। লাল চোখ বেয়ে লাল রক্তের স্রোত নেমে এল তার। বাসায় সবাই যখন এ খবর পেল তখন দুপুর গড়িয়ে গেছে। মুন্ডিকে সাথে নিয়ে হাসপাতালে তাকে দেখতে গেল আমেনা। অনেক খোঁজ খবরের পর সন্ধান মিলল তার। চোখে মুখে ব্যান্ডেজ আটা, নিশার হয়ে শুয়ে আছে সে। পাশে গিয়ে দাঁড়াতেই কাতর কণ্ঠে জিজ্ঞেস করল, কে? আমি। গলা দিয়ে কথা সরছিল না আমেনা। একটু নড়ে চড়ে রহিম শেখ আবার বলল, সাথে আর কেউ আসেনি? এসেছে। কে? আমি, বাবা। মুন্ডি এগিয়ে বাবার একখানা হাত মুঠোর মধ্যে তুলে নিল। চোখ দুটো তার পানিতে টলমল করছে। এরপর বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। অনেকক্ষণ পরে হঠাৎ ব্যান্ডেজ বাঁধা চোখ দুটো দুহাতে চেপে ধরে আর্তকণ্ঠে রহিম শেখ বলে উঠল, আমি সব হারিয়েছি। সব হারিয়েছি। এবার আমি কি করে বেঁচে থাকব? কাপড়ের খুঁটে চোখের পানি মুছে নিয়ে আমেনা বলল, ওগো খোদা না করুন, সত্যিই যদি তেমন কিছু হয়, তুমি ঘাবড়িও না। আমি আছি, 2 বেলা 4টে ভাত জোটে সে বন্দোবস্ত হয়ে যাব। আমেনার কথায় মনকে সান্ত্বনা দিতে পারল না রহিম শেখ। প্রশান্তভাবে বার কয়েক মাথা নাড়ল সে। খবর পেয়ে রহমত দেখতে এসেছিল তাকে। মেহেরুন বলেছিল, লোকটার সাথে যত শত্রুতাই থাক না কেন, হাজার হোক, সে আমাদের প্রতিবেশী, তাকে একবার দেখে আসা উচিত। হ্যাঁ, কথাটা মিথ্যে বলনি। রহমত সায় দিয়েছিল তার কথা। আজকাল কিন্তু রহিম শেখকে দেখলে তার প্রতি আর ঘৃণা বোধ হয় না রহমতের। আর ভয় লাগে না তাকে, বরঞ্চ তার প্রতি আজকাল অনুকম্পা জাগে ওর। করুণা হয়। হবেই বা না কেন? লোকটা তো আগের মতো আর দেমাগ দেখিয়ে বেড়ায় না। দুটো চোখই হারিয়েছে সে। চোখ গেলে আর দুনিয়াতে কী বা থাকে মানুষের? চাকরিটাও গেছে তার। এখন তো ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় নেই রহিম শেখের। এখন তো আর 10 জনের বোঝা ছাড়া আর কিছুই নয় সে। এই ভেবে তার প্রতি করুণা জাগে রহমতে। দয়া হয়। সেই লম্বা সুঠাম দেহটা যেন কেঁচোর মতো কুচকে একটুখানি হয়ে গেছে। মাথা উঁচি আজকাল আর চলতে পারে না সে। দাওয়ায় বসে ঝিমো। কদিন থেকে রহমত লক্ষ্য করছিল, ভোর সকালে উঠে ছোট ছেলেটার কাঁধে হাত দিয়ে কোথায় যেন বেরিয়ে যায় রহিম শেখ। অনেক রাতে বাসায় ফিরে। তারপর দাওয়ায় পিদিমের আলোতে বসে বসে মুন্ডির হাতে থলে থেকে বের করা ফুটো পয়সা, 1 আনি 1 আনি সব হিসেব করায়। ব্যাপার কি মেহেরুনকে একদিন জিজ্ঞেস করল রহমত। মেহেরুন গালে হাত দিয়ে বলল, খোদা মালুম। আমি কি জানি। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, কি আর করবে, ভিক মাগতে যায় আর কি। বলতে গিয়ে এক টুকরো হাসি দোল খেয়ে উঠল ঠোঁটের কোণে। রহমতও হাসল। সূক্ষ্ম সুতোর মতো মিহি হাসি। সেদিনটা ছিল রোববার। রোববারে অফিস আদালত সব বন্ধ থাকে। আর তাই ও দিনটা রহমতের রোজগার বেশ বেড়ে যায়। কেরানি বাবুরা সব হাত দেখাবার জন্য ভিড় জমিয়ে ফেলে। কারো বা প্রমোশন, কারো বিয়ে, আবার কেউ কেউ ছেলেপুলের সংখ্যাও জানতে চায়। সব দিন এক জায়গায় বসে না রহমত, ভিন্ন ভিন্ন জায়গায় বসে। সেদিন সদরঘাটের মোড়ে বসবে বলেই ঠিক করল সে। জায়গাটা খুব ব্যস্ত সমস্ত। লোকজনের চলাফেরা খুব বেশি।
ছুটির দিনে তো এমন ভিড় লাগে, মনে হয় যেন একটা হাট বসেছে। রাস্তার পাশে একটা ভালো জায়গা ঠিক করে নিয়ে বসে পড়ল রহমত। পাশেই একটা খোড়া আর একটা শীর্ণকায় মেয়ে ছোট্ট একটা টিন হাতে ভিক মাগতে বসেছে। এ বাবু, 4টে পয়সা দাও বাবু, দুদিন কিছু খাইনি বাবু, 4টে পয়সা দাও। অদূরে খবরের কাগজের হকাররা সব চিৎকার জুড়ে দিয়েছে। ইত্তেফাক, আজাদ, মর্নিং নিউজ। হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠল রহমত। তাকিয়ে দেখল চৌরাস্তার মোড়ে ল্যাম্প পোস্টটার নিচে দাঁড়িয়ে রহিম শেখ। হাতে তার এক গাদা কাগজ। ঊর্ধ্বে একখানা কাগজ তুলে ধরে সে জোর গলায় হাঁকছে, গরম খবর স্যার, গরম খবর। ইস! দেমাকে যেন পা মাটিতে পড়তে চায় না লোকটার।